হলে তা কিন্তু ঠেকানো যায় না কো। যেই 666 কোটি টাকা ট্যাক্সের, মানে গ্রামীণ ব্যাংক বা আরো গ্রামীণ কল্যাণ যেগুলো আছে, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকারের রোশনালে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে। যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন নাকি আসবেন না, কিন্তু দেখেন কপালে সুখ্যাতি ছিল, সরকার পতন হয়ে গেল, তিনি দেশে আসলেন। আসার পর তিনি তার যেই কি বলা হয় যে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে 666 কোটি টাকা একটা অভিযোগ ছিল, লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে শব্দটা ছিল। তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে, বিএনপি আসলে কি ওনার বিচার হবে? জি, তারেক রহমান বলছেন, মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে 666 কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না। তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান, ডক্টর ইউনূসকে আইনের মুখোমুখি করা হবে। ভাবা যায় বিষয়টা? তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া, না, জনাব তারেক রহমান ঠিক আছে, তবে ওনার আরেকটা পরিচয় আছে, ওনাকে কেউ কেউ বলে থাকেন আম তারেক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন। এবারে নির্বাচনী জনসংযোগে ঢাকা 12 আসনের তিনি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ তারেক আমজনতা দলের সদস্য সচিব, তিনি এই কথাগুলো বলছেন। আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশে যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে, অথবা ধরেন এনসিপি বা আরো বিভিন্ন ইস্যুতে কথা বলে, কেউ কেউ তাকে বিএনপির চালাচামুন্ডা বলেন, কেউ কেউ ভাবেন যে তিনি মানে বিএনপির পক্ষেই কাজ করছেন, বাট তিনি রাজনীতিভাবে হয়তো আলাদা একটা দল তৈরি করেছেন। কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি। যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন গেল কয়েক মাস আগে, তখনও এই তারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন। এ নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে। তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন, এমনকি ডক্টর ইউনূস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলওয়েজ সোচ্চার। তো হঠাৎ করে সেই তারেক বা জনাব তারেক রহমান, অনেকে তারেক বলেন, তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে তারেক বলেন। তো তিনি মনে করছেন ডক্টর ইউনূসের যে 666 কোটি টাকা, এই সরকারে তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলা টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল, বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো, আরো বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো, ইউনিভার্সিটি, জনশক্তি, অনেক কিছু। দেখেন ডক্টর ইউনূসের একটা বড় বোকামি ছিল, আমি এটা মনে করি বি অনেস্টলি, যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর 18 মাসে আপনার বিরুদ্ধে যে 666 কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে, গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে, উনি লাইসেন্স নিয়ে নিছেন, তারপরে স্টারলিংক বাংলাদেশে ঢুকাই ফেলছেন, এটাও গ্রামীণের সাথে কানেক্টেড। তো দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন, রাষ্ট্রীয় মান মর্যাদা সম্মান, দেশে বিদেশে সফর, খানা পিনা, মানে এর 100 ভাগের 1 ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসন আমলে পাইছে? পায় নাই। তবে আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর। কেন কষ্টকর ওনারা বিচার করা? কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতা আসুক, তারা ডক্টর ইউনূসকে এভাবে বিচারের মুখোমুখি করবে এটা আমার মনে হয় না। বলে কেন মনে হয় না? এটা মনে হয় না ভাই, কারণ এলিটদের মধ্যে একটা খেলা আছে। তো যদি আওয়ামী লীগ কখনো আসে, 50 বছর পরে আসুক, তিনি যদি জীবিত থাকেন ডক্টর ইউনূস, ওনারা না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করবে, কারণ গ্রামীণ ব্যাংকের সাইজ করারও চেষ্টা করা হয়েছিল। তো তারেক রহমান যে সকল কথা বলছেন, তিনি যদি এমপি হন আর কি, এখন তিনি এমপি হলেও ভুল আছে যেটা আসলে ক্ষমারও যোগ্য। মনে হয় যে এদেশে যখন কোনো মানুষ জীবন দেয়, লাইক শরীফ ওসমান হাদি অথবা আবু সাইদ অথবা আরো অনেকেই, বা শহীদ নূর হোসেন, যারা যখন এই দেশের প্রয়োজনে জীবন দিয়েছেন, তাদেরকে নিয়ে রাজনৈতিক দলগুলো ধান্দাবাজি করে, ব্যবসা করে, পরিবার, টাকা পয়সা, ফ্ল্যাট, বিদেশে চাকরি বাকরি সবকিছুই তারা বোঝে নেয়। তবে যখন আমরা এই ঘটনাগুলো নতুনদের হাত ধরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি শুনি, গল্প শুনি, তাদেরই প্রোগ্রামে যখন শরীফ ওসমান হাদির একটা ভুয়া বোন বানাইয়া একটা মেয়েকে স্টেজে আইনা বক্তব্য দেওয়ানোর পরে মানে আমরা জানতে পারি যে এটা আসলে হাদির ভুয়া বোন, তখন আসলে মানুষের এই রাজনৈতিক দলগুলার বা নতুনদের, এই যে নাহিদ ইসলামের প্রোগ্রামে গতকালকে ঢাকা 11তে যে ঘটনাটা ঘটলো, এটাকে আসলে মানার মতন। দর্শক, কথা বলছি, গতকালকে নাহিদ ইসলামের একটা প্রচারণা ছিল,
তো সেখানে শহীদ ওসমান হাদির বোন সেজে এক নারী বক্তব্য দিচ্ছিলেন, জ্বালাময়, সবাই প্রশংসা, একদম ঠিক ঠিক, বিচার চাই, অনেক কিছু। কিন্তু প্রোগ্রাম শেষে যখন শরীফ ওসমান হাদির স্ত্রী তিনি এক পোস্ট দিলেন, তখনই জনগণের ঘুম ভাঙলো যে আসলে মানুষকে বোকা বানানোর খেলায় এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারাও কতটা কানেক্টেড। দেখেন, নির্বাচনের আগে এই ধরনের কথাবার্তা আমি জানি না কতটুকু ভোটের মাঠে প্রভাব ফেলবে, বাট ও যে দিন শেষে বাংলাদেশে আমি জানি না যে নতুনরা আসলে কতটুকু সফল হবে, কারণ এই ঘটনাগুলো তো মানুষের বিবেককে টাচ করে। রাবেয়া ইসলাম শম্পা, হাদির স্ত্রী, তিনি গতকালকে হাদির এই ভুয়া বোনকে যখন তিনি বক্তব্য দিতে দেখছেন, এরপর তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখছেন, শহীদ ওসমান হাদি তার জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। আপনারা সবাই জানতেন সে একজন স্বতন্ত্র প্রার্থী, আর স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাই আশা করব কোন দল তাদের নিজ স্বার্থে শহীদ ওসমান হাদির নাম ব্যবহার করবেন না। সবাই তার আদর্শ ব্যবহার করুন, তাতে আমাদের কোনো বাধা নেই। আর আপনারা রাজনৈতিক দলগুলো কে তার পরিবার আর কে নয় যাচাই না করে শুধু দলের স্বার্থে যে কাউকে হাদির পরিবার হিসেবে দাঁড় করাচ্ছেন। ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ থেকে আমরা সবসময় বলে এসেছি, কোনো দল দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন, সে যে দলেরই হোক। সবাই শান্তিপূর্ণ সমাবেশে 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে দলে দলে আপনার মতে যিনি যোগ্য প্রার্থী তাকে আপনার মূল্যবান ভোটটি দেন, আর অবশ্যই হ্যাঁ ভোট দিতে ভুল করবেন না। নিচে তিনি একটা ছবি কানেক্ট করেছেন, আর সেখানে লেখা ছিল ভুয়া। অর্থাৎ শহীদ ওসমান হাদির একটা বোন ছিল যিনি নির্বাচন করার জন্য দাঁড়াইছিলেন, বা পরবর্তী সময় তিনি বসে গেছেন। এখন বোরকা টোরকা পরাইয়া জ্বালাময়ী বক্তব্য দেওয়া এক নারীকে যখন নাহিদ ইসলামের প্রোগ্রামে আমরা দেখি ভাড়া কইরা আইনা জাতির সাথে ধোঁকাবাজি প্রতারণা করা হয়, মস্করা করা হয়, তখন তো প্রশ্ন ওঠে যে এই নাহিদ ইসলামরা ধরেন আবু সাইদের পরিবারকে, এনসিপির যেদিন আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় আপনাদের খেয়াল আছে তো, আবু সাইদের বাবাকেও এখানে ঠিকমতো সম্মান দেওয়া হয়নি। আবু সাইদের পরিবারকে দেওয়া যে শপথগুলো ছিল ডক্টর ইউনূস সরকারের, তারা তো বিদায় নিতে যাচ্ছে, এই নাহিদদের কোনো খবরই নেয়নি। আরে ভাবতে পারেন শহীদ ওসমান হাদির বিচারিক ইস্যুতে এনসিপি কি অবস্থান নিয়েছে, দুই একটা ডায়লগবাজি করা ছাড়া। যমুনা ঘেরাওয়ে তারা নামে নেয়। অর্থাৎ মানে যখনই কোনো বড় ক্যারেক্টার হয়ে যায় তার নাম ফ্রেম ব্যবহার করে সবাই ধান্দা, স্বার্থ, রাজনীতি। আমরা আশা করব নতুনদের কাছে এই ধরনের ধান্দাবাজিমূলক অ্যাক্টিভিটিস জাতি কখনোই মেনে নিবে না। আপনারা এমনি অনেক বিতর্কিত, হাসনাত 80% ওকে, তাসনিম যারা 100% থেকে হয়তো 95 ওকে, বাট বাকি যারা আছেন যে নাহিদ ইসলাম, ভাই মানুষ আপনাদেরকে দেখতেছে। হ্যাঁ, জামাতের সাথে আপনারা সাত কপালের ভাগ্য, জামাত একটু আশ্রয় দিছিল আপনাদেরকে, নয়তো বাত্তি দিয়ে আপনাদেরকে খুঁজে পাওয়া যাইত না, কথা বলারও সুযোগ পাইতেন না। জামাত বলছিল না যে বাপের থেকে বেশি পটর পটর করো না, যে জন্ম দিছে